কথাচিত্রকর দীনেন্দ্র কুমার রায়ের জন্ম বাংলাদেশের মেহেরপুর জেলায় 1869 সালে। পড়াশোনা শেষ করেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে। 1893 সালে রাজশাহীর ডিস্ট্রিক্ট জাজ রূপে তিনি যোগদান করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তিনি দীর্ঘদিন ঋষি অরবিন্দের বাংলা শিক্ষক রূপে নিযুক্ত হয়েছিলেন। রহস্যলহরী এবং তার সৃষ্ট চরিত্র রবার্ট ব্লেকের জনপ্রিয়তা সে সময় ছিল প্রশ্নাতীত। এছাড়া পল্লীচিত্র, সেকালের স্মৃতি, হামিদা তার জনপ্রিয় সৃষ্টিগুলির মধ্যে অন্যতম। এসব লেখা ছাড়াও প্রায় 100-র কাছাকাছি ছোট গল্পও তিনি লিখেছিলেন। আজ সাহিত্য সমাহারে আমাদের নিবেদন তাঁর লেখা গল্প উৎপীড়িতের প্রতিহিংসা। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। অন্যান্য চরিত্রে রয়েছেন বং চ্যাটার চ্যানেল থেকে দীপঙ্কর, এছাড়া তনয়, অরুণিমা, সংযুক্তা এবং প্রণয়। আবহ পরিকল্পনায় দেবায়ন, প্রচ্ছদঙ্কনে অয়নদীপ, সমগ্র পরিচালনায় টিম সাহিত্য সমাহার। শুরু হচ্ছে আজকের গল্প উৎপীড়িতের প্রতিহিংসা। সিপাহী বিদ্রোহ তখন সবে শেষ হয়েছে। ইংরেজের প্রবল দাপটে আত্মরক্ষায় অসমর্থ বিদ্রোহীরা শান্ত ভাব অবলম্বন করেছে, কিন্তু ইংরেজদের ক্রোধাগ্নি তখনও পুরোপুরি নিভে যায়নি। অস্ত্রধারী সিপাহী দেখলেই ইংরেজ সৈনিকরা তাদের ধরে বেঁধে আগুনে পুড়িয়ে মারছে, কিংবা গাছ থেকে ঝুলিয়ে সঙ্গিনের আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন করে নিদারুণ প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করছে। সিপাহী বিদ্রোহের বিভীষিকা তখনও বর্তমান। এক একদিন এক একটা নতুন হুজুগ ওঠে, আর যুদ্ধক্লান্ত ইংরেজ সৈনিকগণের হৃৎকম্প উপস্থিত হয়। এইসব হুজুগ হয়তো বেশিরভাগটা মিথ্যা, তবু একদিন এমন একটা হুজুগ উঠল যে আর কারো মনে কোনো সন্দেহ রইল না। একদিন সকালে জনরব শোনা গেল যে ছত্রভঙ্গ সিপাহীরা আবার জোট বাঁধছে। তারা বলছে যে টুপিওয়ালার গোঁফে আগুন লাগিয়ে দেবে। বেরেলি বিদ্রোহী সিপাহীদের প্রধান আড্ডা হয়ে উঠেছে। এই জনরব প্রচারের একদিন পর বেরেলির ইংরেজ দুর্গ থেকে 8 ডজন বন্দুক চুরি গেল। সকলে বুঝল যে এসব নিরস্ত্র সিপাহীদেরই কাজ। চারিদিকে হুলস্থুল পড়ে গেল। ইংরেজ সেনাপতির আদেশে বেরেলি দুর্গ থেকে দলে দলে অশ্বারোহী সৈন্য বন্দুক চোর সিপাহীদের সন্ধানে ছুটল, কিন্তু চোর ধরা পড়ল না। তথাপি নির্দোষ ব্যক্তিরা চোর বলে অভিযুক্ত হলো এবং শাস্তি পেতে লাগল। যিনি নালিশকর্তা তিনি বিচারক, সাক্ষী ইংরেজ সৈন্য। অপরাধ সপ্রমাণ ও অপরাধীর বিচার এবং সাজা ঘোষণা সবই সমান উৎসাহের সঙ্গে চলতে লাগলো। কিন্তু এতে চুরির সংখ্যা কমল না। বন্দুক চুরির সংখ্যা প্রতিদিন বাড়তেই লাগলো। ক্রমে তা চতুর্দিকে এমন ছড়িয়ে পড়ল যে ইংরেজের উৎকণ্ঠার সীমা রইল না। শেষে ইংরেজ সেনাপতিরা মন্ত্রণা করে এক মিলিটারি কমিশন বসালেন। তার সদস্য সংখ্যা 10 জন। ঠিক হলো, কমিশনের সভাপতি অপরাধীদের সরাসরি বিচার করে শাস্তি প্রদান করতে পারবেন। এই সভাপতি মহাশয়ের নাম ক্যাপ্টেন থার্নটন। 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি একদিন বিকালবেলায় ক্যাপ্টেন থার্নটন ঘোড়ায় চেপে সেনা ছাউনি থেকে হাওয়া খেতে বেরোবেন। ঠিক এমন সময় একজন এডজুট্যান্ট একখানি আদেশপত্র তার স্বাক্ষরের জন্য নিয়ে আসলেন। মিস্টার থার্নটন ঘোড়ার গতি সংযত করে তার সহকারী এডজুট্যান্টকে জিজ্ঞাসা করলেন, কি? জি হজুর, আব্দুল গাফুর একজন মুসলমান সিপাহীর কাতাল পারওয়ানা। একজন সার্জেন্ট তাকে পাহাড়ের উপর গ্রেপ্তার করেছে। আসামির জবাব কি? কোম্পানির সেনা দেখে সে তার হাতের বন্দুক জলদি পাহাড়ের এক গুফার ভিতর ফেলে দেয়। আসামি বলে সে তার ভাই আব্দুল আব্বাসের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তার কোনো কুমতলব ছিল না। আব্দুল আব্বাস পাঞ্জাবে সৌদাগারি করে, আজ কদিন হলো এদেশে এসেছে। আসামি আব্দুল গাফুরের এ কথায় বিশ্বাস করা যায় না হুজুর। সে সরকারের বন্দুক চোরি করে বাগিদের মদত করতে যাচ্ছিল। উসকো তো আপ হুজুর মौत का सजा सुनाइए। এই বলে এডজুট্যান্ট চুপ করল। ঠিক কথা। বদমাশগুলোকে পশুর মতো গুলি করে হত্যা করো।
ক্যাপ্টেন ঘোড়ার পিঠে বসেই অকম্পিত হস্তে হত্যার আদেশ লিখে দিলেন। অবিলম্বে সেই আদেশ নির্বিঘ্নে পালন করা হলো। যাদের চোখের সামনে এই হত্যালীলা চলল তাদের মধ্যে আব্দুল গফুরের ভাই আব্দুল আব্বাস একজন দর্শক ছিলেন। নীরবে সে তার ভাইয়ের শোচনীয় পরিণতি দেখেও চুপ করে রইল। তার শোকস্তব্ধ হৃদয়ের সমস্ত প্রবৃত্তি সে মনে চেপে রেখে হৃৎপিণ্ডকে সবলে বিদলিত করতে লাগলো। তার চোখ দিয়ে এক ফোঁটাও জল গড়ালো না, বরং তার জায়গায় জ্বলে উঠল প্রতিহিংসার আগুন। আব্দুল আব্বাস তার ভাইয়ের ঘরে ঢুকে দেখল তার বিধবা ভাতৃবধূ মাটিতে পড়ে অঝোর ধারায় কাঁদছে, আর শিশুপুত্র দুটি তাদের মায়ের কোলের কাছে মাটিতে পড়ে রয়েছে। আব্দুল আর আত্মসম্বরণ করতে পারল না। এই অত্যাচারের বিরুদ্ধে সে প্রতিশোধ নেবার জন্য ভীষণ প্রতিজ্ঞা করে বসল। বাড়িতে একটা পিস্তল ঝুলছিল। পিস্তলটা কিছুটা পুরনো, মরচে ধরা। সেই পিস্তল দিয়েই ক্যাপ্টেন থার্নাটনের প্রাণবধ করবে বলে সে কৃত সংকল্প হলো। ঠিক এমন সময় একজন হিন্দু সন্ন্যাসী আব্দুল গফুরের কুটিরে প্রবেশ করলেন। সন্ন্যাসী বৃদ্ধ, কিন্তু তাকে দেখেই বুঝতে পারা যায় তার দেহে একজন যুবকের সমান সামর্থ্য বর্তমান। সন্ন্যাসীর নাম কি তা কেউ জানত না, কিন্তু হিন্দু মুসলমান সকলেই তাকে সমানভাবে ভক্তি করত। মুসলমানেরা তাকে ফকির বলে ডাকত, আর হিন্দুরা বলতো স্বামীজি। কোম্পানির লোক তাকে কোনো বিদ্রোহ পরায়ণ ক্ষত্রিয় রাজার পলিটিক্যাল স্পাই মনে করে তার প্রতি সতর্ক দৃষ্টি রেখেছিল, কিন্তু কোনো বিষয়েই তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সংসারের সুখ দুঃখ জাতিভেদের গণ্ডির অনেক ঊর্ধ্বে তিনি অনায়াসে বিচরণ করতেন। সন্ন্যাসী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ভূমিলুণ্ঠিতা বিধবা এবং তার রোরুদ্যমান সন্তানদের দিকে চাইলেন। তারপর আব্দুল আব্বাসকে ডেকে বললেন, কি আব্বাস মিয়া, প্রতিহিংসার জন্য প্রস্তুত হচ্ছ? আব্দুল আব্বাস অবিচলিতভাবে বলল, যারা আমার নিরপরাধ ভাইকে অবিচারে হত্যা করেছে তাদের স্বহস্তে বধ করে ভাতৃশোক নিবারণ করব। প্রাণ যায় যাক, তাও কুচ পরোয়া নেই। তারপর অবিচলিত উৎসাহের সঙ্গে এসে বন্দুক ঘষতে থাকল। সন্ন্যাসী বললেন, শান্ত হও বৎস, শান্ত হও। অত্যাচারের দণ্ডবিধানের কর্তা স্বয়ং ভগবান। তোমরা যাকে খোদা বলো তিনি। প্রতিদিন প্রচুর রক্তস্রোত প্রবাহিত হচ্ছে। তুমি আর রক্তস্রোত বাড়িও না বাবা। পরমেশ্বর তার কাজ করবেন। অনুতাপে পাপীর হৃদয় দগ্ধ হবে। রক্তপাত করে তুমি তার চেয়ে অধিক শাস্তি নিশ্চয় দিতে পারবে না। আব্দুল আব্বাস দৃঢ় হাতে বন্দুক চেপে ধরল। তারপর সন্ন্যাসীর মুখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ফকির সাহেব, আপনি হিন্দু, তাই হিন্দুর মতো পরামর্শ দিচ্ছেন। কাফেরের প্রাণবধই মুসলমানের পরম ধর্ম, আর আমি সেই ধর্ম পালন করবই। আপনি বাধা দেবেন না। সন্ন্যাসী বললেন, আব্বাস মিয়া, তোমার এই রাগের জন্য তোমাকে দোষ দিতে পারি না, কিন্তু হিন্দু মুসলমান সব ধর্মের উপর এক ধর্ম আছে, তা হচ্ছে পরমেশ্বরের হাতে আত্মসমর্পণ। আমি নিশ্চয়ই বলতে পারি, তুমি হিন্দু সন্ন্যাসীর অনুরোধ রক্ষা করলে কখনোই কর্তব্যচ্যুত হবে না। আমি কাউকে কখনো কোনো অন্যায় অনুরোধ করিনি, এবারও তা করছি না। আব্বাস মিয়া বন্দুক হাতে করে অনেকক্ষণ কি যেন ভাবল। তারপর বলল, আমরা সকলেই আপনাকে বীরের মতো মান্য করি। কখনোই আপনার অবাধ্য হই না, আজও হব না। প্রতিজ্ঞা করলাম এই হাতে কোনো দিনও শত্রুর রক্ত লাগবে না। কিন্তু প্রতিশোধের আগুনে হৃদয় যে জ্বলে যাচ্ছে। কতদিনে এই অন্যায় অত্যাচারের প্রতিফল পাব? সন্ন্যাসী একবার আকাশের দিকে চাইলেন। তখন সন্ধ্যা নেমেছে। সেই নিস্তব্ধ সন্ধ্যার আকাশে উজ্জ্বল নক্ষত্র লোকের দিকে তাকিয়ে তিনি ক্ষণকাল কি যেন চিন্তা করলেন। তারপর দূরের বনভূমির দিকে চেয়ে স্বপ্নাবিষ্টের মতো বললেন, 1 বছরের মধ্যে। বন্দুকটা যেখানে ঝোলানো ছিল
আব্দুল আবার সেখানেই সেটাকে ঝুলিয়ে রাখল। তারপর ধীরে ধীরে বাইরে এসে দেখল সেখানে সন্ন্যাসী আর নেই। চারিদিকে কেবল অন্ধকারের মধ্যে সেই নক্ষত্রখচিত আকাশের সীমানায় দূরের বনভূমি নীরব ছায়ার মতো দাঁড়িয়ে আছে। রাত্রি 8টা। ক্যাপ্টেন থার্নাটন তার শোবার ঘরের বারান্দায় পায়চারি করছেন। কি যেন চিন্তা করছেন আপন মনে। আজ হঠাৎই তার মনে হয়েছে এই যে ক্ষমতার দর্পে অন্ধ হয়ে প্রতিনিয়ত তিনি হত্যার আদেশ দিয়ে চলেছেন, তা কি তিনি সত্যি ঠিক করছেন? কতগুলো অসহায় দুর্বল মানুষকে ধরে তিনি তাদের হত্যার আদেশ দান করছেন, কিন্তু তাদের কতটুকু অপরাধী বা আছে? তারা সত্যিই অপরাধী তো? তিনি তো কোনোদিন কোনো প্রমাণ সংগ্রহের চেষ্টা করেননি। তিনি ক্ষমতা লাভ করেছেন বলেই তার দায়িত্বকে অবহেলা করবার কিছুমাত্র অধিকার নেই। তিনি তার এই ব্যবহারে শুধু যে ব্রিটিশ রাজমহিমাকে কলঙ্কিত করছেন তা নয়, তার কর্তব্য জ্ঞান ও মনুষ্যত্বকে পর্যন্ত অপমান করছেন। এ সকল চিন্তা আজ প্রথম তার মনে উদয় হলো। তিনি কিছুতেই স্থির থাকতে পারছেন না। তিনি যেন মনে মনে কষ্ট অনুভব করতে লাগলেন। একজন দেশীয় অশ্বারোহী সৈনিক হঠাৎই তার সামনে এসে উপস্থিত হলো। সে মিলিটারি প্রথায় ক্যাপ্টেন সাহেবকে অভিবাদন জানিয়ে তার হাতে শিলমোহর দেওয়া নীল বর্ণের একখানি খাম দিল। ক্যাপ্টেন থার্নাটন যদি সেই সময় একবার তার মুখের দিকে লক্ষ্য করতেন, তাহলে দেখতে পেতেন তার মুখ মলিন, ভয়ে তা পাংশু বর্ণ ধারণ করেছে। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। যুদ্ধক্ষেত্রে কামানের গোলা জ্বলন্ত অগ্নিস্রোতের ন্যায় সবেগে ছুটে আসতে দেখলেও তার মনের ভাব হয়তো এরকম হতো না। তবে আজ হঠাৎ তার মনের ভাব এমন কেন? কিন্তু সেদিকে একবারও না দেখেই মিস্টার থার্নাটন শিলমোহর দেওয়া খামটি খুলে ফেললেন। তারপর টেনে বার করলেন একখানি চিঠি। সেই চিঠির কাগজখানি নীল বর্ণের, তাতে ইংরেজিতে কয়েকটা কথা লেখা আছে। 1858 সালের 17 জুলাই আব্দুল গফুর নিহত হয়েছে। 1859 সালের 10 জুলাই ক্যাপ্টেন থার্নাটনকে মরতে হবে। পাপের প্রায়শ্চিত্ত, বাকি মাত্র 1 বছর। চিঠির ঠিক নিচে একটা আবছা হস্তাক্ষর বেশ বোঝা যায়। তবে ক্যাপ্টেন সাহেব অনেক চেষ্টা করেও এটা যে ঠিক কার হাতের লেখা তা বুঝতে পারলেন না। ক্যাপ্টেন থার্নাটন ভ্রু কুঁচকে পত্রবাহককে জিজ্ঞাসা করলেন, কে এই চিঠি এনেছে? জি হাজুর, আব্দুল গফুর, একজন মুসলমান সিপাহী। অসম্ভব। আব্দুল গফুরের তো প্রাণদণ্ড হয়েছিল। হ্যাঁ খোদাবন্দ, যাদের গলিতে আব্দুল গফুরের জান যায় আমি তাদের মধ্যে একজন। হাজুর, ওর মত কি বাদ যখন লাশ পাহাড়ের গুফায় ফেলে দেওয়া হয় তখন আমি ওখানে ছিলাম। লেকিন হাজুর, আমি নিজের চোখে দেখলাম আব্দুল গফুর এক কিলার ভিতর এসে নিজে হাতে আমাকে ইক্ষাত দিয়ে গেল। ভগ্ন স্বরে পদাতিক এই উত্তর দিল। ক্যাপ্টেন থার্নাটন কুসংস্কারচ্ছন্ন লোক ছিলেন না, সুতরাং তিনি স্থির করলেন পদাতিকের নিশ্চয়ই কোনো রকম চোখের দোষ আছে। তবুও একটা অজ্ঞাত ভয়ে কিছুক্ষণের জন্য তার বুকটা যেন কেঁপে উঠল। এই অতি সংক্ষিপ্ত সর্বপ্রকার বাহুল্য বর্জিত ভাষায় লেখা চিঠিটি কেবলই যেন প্রেত লোকের এক রহস্যময় ইঙ্গিত বলে তার মনে হতে লাগলো। কিন্তু তিনি ইংরেজ গভর্নমেন্টের একজন সাহসী ক্যাপ্টেন, স্বহস্তে অনেক সিপাহী বধ করেছেন। তাই 1 সপ্তাহের মধ্যেই এই অদ্ভুত চিঠির কথা তিনি সম্পূর্ণরূপে ভুলে গেলেন। ক্যাপ্টেন থার্নাটনের স্ত্রী বিবি থার্নাটন তখন আগ্রায় ছিলেন। 16 আগস্ট রাত্রে ক্যাপ্টেন সাহেব বেরেলি থেকে স্ত্রীকে দেখবার জন্য আগ্রা এলেন।
স্ত্রীর কাছ থেকে এক জরুরি চিঠি পেয়ে হঠাৎ তাকে আগ্রায় চলে আসতে হয়। 17ই আগস্ট সকালবেলায় ক্যাপ্টেন সাহেব দুধ সাদা বিছানায় ঘুমে মগ্ন ছিলেন। আগের দিন এতটা পথ আসার ক্লান্তিতেই তার ঘুম ভাঙতে বেশ দেরি হলো। বেলা প্রায় 8টার সময় তিনি বিছানা ছেড়ে মশারির বাইরে আসতেই বিবি থার্নাটন তার হাতে একটা চিঠি দিলেন। চিঠিটি সেই আগের মতোই শিলমোহরে আটা, নীল খামে ভরা। চিঠিটা দেখেই সহসা কাপ্তানের মুখ পাংশু বর্ণ হয়ে গেল। কাঁপা কাঁপা হাতে মেম সাহেবের থেকে চিঠিটা নিয়ে রুদ্ধ নিঃশ্বাসে তিনি তা খুলে ফেললেন। দেখলেন চিঠির ভাষা ও নাম সই অবিকল আগের মতোই। তফাৎ কেবল এই যে এই পত্রে লেখা আছে পাপের প্রায়শ্চিত্তের আর ঠিক 11 মাস। কাপ্তান কিছুক্ষণ চিন্তা করে পত্নীকে জিজ্ঞাসা করলেন, তুমি এ চিঠি কোথায় পেলে? 7টার সময় বাংলোর বারান্দায় বেড়াচ্ছিলাম। একটা দীর্ঘদেহী মুসলমান সিপাহী চিঠিটা আমার হাতে দিয়ে কোনো কথা না বলেই চলে গেল। কে এই সিপাহী? সাহেব নাইট গাউন পরিবর্তন না করেই ঘরের মধ্যে অধীরভাবে পায়চারি করতে লাগলেন। বিবি থার্নাটন হঠাৎ স্বামীর এই রকম বিচলিত ভাব লক্ষ্য করে অবাক হলেন। জিজ্ঞাসা করলেন, কার চিঠি? কি সংবাদ? ও ও কিছু নয়। বলে কাপ্তেন চিঠিটি টুকরো টুকরো করে ছিঁড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। একখণ্ড উড়ে এসে তার মুখের উপর পড়ল। সাহেব সেই কাগজের টুকরো হাতে ধরে বাইরে ফেলে দিতে যাবেন, হঠাৎ সেই চিঠির টুকরোটার উপর তার দৃষ্টি পড়ল। লেখা আছে 11 মাস। কাপ্তেন সাহেবের মন চিন্তায় পরিপূর্ণ হয়ে উঠল। আজ হঠাৎ তার মনে হলো এ নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। তিনি বেরেলি থেকে আগের রাত্রেই আগ্রা এসছেন। তার বেরেলি থেকে আসার কথা তার দু একটি বিশ্বস্ত বন্ধু ও ঊর্ধ্বতন কর্মচারী ছাড়া আর কেউই জানতেন না। তাহলে কেউ কিভাবে তার আগ্রায় আসার খবর পেয়ে এই চিঠি পাঠাতে পারে? কেউ কি তবে তাকে ভয় দেখাতে চাইছে? তার দুশ্চিন্তা কিছুতেই গেল না। একের পর এক চিন্তায় তার মন অবশ হয়ে উঠল। তিনি খাওয়া ঘুম ত্যাগ করে হুইস্কির সাহায্যে এই চিন্তা ও অজ্ঞাত ভয় দূর করবার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ঘোর চিন্তার মধ্যে তার দিন কাটতে লাগলো। এই ঘটনার বেশ কিছুদিন পর এক বিশেষ কাজে তাকে একবার দিল্লি যেতে হলো। 17ই সেপ্টেম্বর রাত্রি 9টার সময় দিল্লির ইংরেজ সেনাপতির বাড়িতে এক প্রকাণ্ড ডিনারের আয়োজন হয়েছে। ক্যাপ্টেন, কর্নেল, লেফটেন্যান্ট, মেজর প্রভৃতি উত্তর পশ্চিম প্রদেশের ছোট বড় সকল মিলিটারি জিনিয়াস টেবিল ঘিরে বসে রয়েছেন। সকলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার সুকবি ড্রাইডেনের এই স্মরণীয় উক্তির সারবত্তা প্রমাণ করছেন। ব্রোচ, ব্রেসলেট, নেকলেসের ঔজ্জ্বল্যে উদ্ভাসিত সুন্দরীগণের রূপ ও জ্যোতি যেন সূর্যরশ্মির মতো নির্ঝর ধারায় বিচ্ছুরিত হচ্ছে। ক্যাপ্টেন থার্নাটন একটি সুন্দরী যুবতীর প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি রেখে সবে গ্লাসটি তুলেছেন, এমন সময় একজন আর্দালি টেবিলের কাছে এসে তার হাতে একখানি চিঠি দিয়ে গেল। নীল খামের উপর শিলমোহর দেওয়া চিঠি। চিঠিটা দেখেই সাহেবের হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে গেল। তার মুখ শুকিয়ে গেল আর গোটা শরীর যেন বাতরোগে আক্রান্ত ব্যক্তির মতো কাঁপতে লাগলো। হঠাৎ তিনি ভয়ানক অসুস্থ বোধ করছেন বলে ডিনার টেবিল ছেড়ে অন্য ঘরে গিয়ে ঢুকলেন। প্রথমে চিঠিটা খুলতে তার সাহস হলো না। অনেক চেষ্টার পর সে চিঠি খুলে দেখলেন সেই একই কথা। নতুনের মধ্যে তার পরমায়ুর আর 1 মাস কমে গেছে, সেটাই লেখা আছে। পরদিনই ক্যাপ্টেন সাহেব দিল্লি ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি যেখানেই থাকুন পরপর কয়েক মাস ঠিক একই ঘটনা বারবার ঘটতে লাগলো। কয়েক মাস পর একদিন ক্যাপ্টেন সাহেব দেরাদুনের কাছে এক জঙ্গলে শিকার করতে গেলেন। সারাদিনের পর
আগ্রায় ফেরবার সময় ক্লান্তিবশত সংকীর্ণ পার্বত্য পথের উপর বিশ্রাম করছিলেন। দেখতে দেখতে কোথা থেকে একজন মানুষ নিঃশব্দে তার সামনে এসে দাঁড়ালো এবং দূরে পাহাড়ের গুহার দিকে তার আঙুল তুলে দেখালো। তখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি। ক্যাপ্টেন সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সেই আগন্তুকের মুখের দিকে চাইলেন। দেখলেন সেই নিশ্চল নির্বাক দেহ আব্দুল গফুরের। সেই সন্ধ্যাকালে নির্জন পার্বত্য সংকুল পথের উপর 6 মাস আগে নিহত ব্যক্তির মৃতদেহ সজীব হয়ে দাঁড়িয়ে আছে দেখে ক্যাপ্টেন থার্নাটন নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারলেন না। তার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল, মাথা ঘুরতে লাগলো বন বন করে। কিন্তু তিনি বীর পুরুষ, কাপুরুষের মতো কিংকর্তব্য বিমূঢ় হলেন না। মুহূর্তের মধ্যে তার কোমর থেকে রিভলভার বের করে আগন্তুকের মাথা লক্ষ্য করে গুলি ছুঁড়লেন। কিন্তু আগন্তুক নিশ্চল। গুলি খেয়েও সে অক্ষত দেহে হা হা করে হেসে উঠে যেদিকে সে আগে আঙুল দেখিয়েছিল ঠিক সেই দিকেই দ্বিতীয়বার তার হাত প্রসারিত করল। তার সেই অবজ্ঞাপূর্ণ নীরস উচ্চ হাস্য সেই নির্জন সন্ধ্যার নীরবতাকে খান খান করে ক্রমে মিলিয়ে গেল। কোটরের মধ্যে সেই আগন্তুকের 2 চোখ যেন ভাঁটার মতন জ্বলতে লাগলো। সেই অবজ্ঞাময় তীব্র আগুনে দৃষ্টি কোনো মানুষের নয়, কোনো পশুরও নয়। তা উৎপীড়িত, আহত, প্রতিহিংসালোলুপ পৈশাচিকতায় পরিপূর্ণ। ক্যাপ্টেন থার্নাটন চোখ বুঝলেন। তারপর চোখ খুলে যখন আবার চাইলেন, দেখলেন কেউ নেই, কোথাও কেউ নেই। শব্দহীন গতিহীনভাবে সে ছায়ামূর্তি কোথায় মিলিয়ে গেল, এ ছায়া না কায়া, কিছুই তিনি স্থির করতে পারলেন না। সেই মূর্তি যে স্থান নির্দেশ করেছিল, অবসাদগ্রস্তের মতো ক্যাপ্টেন থার্নাটন ধীর পায়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন। গুহার শেষ প্রান্তে চেয়ে দেখলেন নীল খামে মোড়া একখানি চিঠি সেখানে পড়ে রয়েছে, ঠিক আগের মতোই শিলমোহর দেওয়া। সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে লাগলো। তার হৃৎকম্প যেন ক্রমেই বেড়ে উঠতে লাগলো। তিনি সেইখানেই বসে পড়লেন। তারপর চিঠিখানা হাতে নিয়ে সন্ধ্যার মৃদু আলোয় তা পাঠ করলেন। চিঠিখানা আগের মতোই, কেবল তাকে বলা হয়েছে তার আয়ু আর মাত্র 6 মাস। এ যে কোনো অলৌকিক ঘটনা, ক্যাপ্টেনের সেই বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। তার অশান্তি ও উদ্বেগ 100 গুণ বেড়ে গেল। তার জীবন থেকে সমস্ত হাসি, সমস্ত সুখ যেন হারিয়ে যেতে থাকলো। চোখ কোটরে ঢুকে যেতে লাগলো আর শরীর ক্রমশ ক্ষয় হতে লাগলো। একখানি চিঠি যে কেবল তার আসন্ন মৃত্যুর খবর বয়ে আনছিল তা নয়, বরং সেই চিঠিগুলোই যেন জীবন্ত মৃত্যু দূত হয়ে ক্যাপ্টেনের শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিতে লাগলো। ক্রমে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। রাত দিন, আলো অন্ধকার, ঘুম এবং জাগরণের মধ্যে কেবলই বিধাতার অসংখ্য কঠোর নিদানের মতো সেই সংক্ষিপ্ত চিঠি যেন চোখের সামনে তিনি দেখতে পেতে লাগলেন। বেরেলি ক্যান্টনমেন্টের বাইরে একদিন ক্যাপ্টেন থার্নাটন ঘোড়ায় চড়ে প্রাতঃভ্রমণ করছিলেন। অন্যমনস্কভাবে ঘোড়া চালিয়ে অবশেষে অনেক দূরে একটি সেতুর উপর এসে পৌঁছলেন। এক সংকীর্ণ খালের উপর সেই সেতু। ক্যাপ্টেন সাহেব সেতুর অপর প্রান্তে উপস্থিত হলেন। সামনেই দেখলেন একটি বৃদ্ধের নাম রামহিত তেওয়ারি। মিস্টার থার্নাটন রামহিতকে চিনতেন। তার পুত্র পরীক্ষিতকে বিদ্রোহী সন্দেহ করে সাহেব তোপের মুখে উড়িয়ে দেওয়ার আদেশ দিয়েছিলেন। তার আদেশেই তার অধীনস্থ সিপাহীরা এই বৃদ্ধের সর্বস্ব লুট করেছিল। অবশেষে তার একমাত্র অবলম্বন ক্ষুদ্র কুটিরে আগুন জ্বালিয়ে তা ছাই করে দিয়েছিল। পৃথিবীতে রামহিত তেওয়ারির নিজের বলতে আর কেউ নেই, কিচ্ছু নেই। সেই শিরাবহুল জীর্ণ বাহু প্রসারিত করে
সেই জীবিত কঙ্কাল মিস্টার থার্নাটনের গতিরোধ করে দাঁড়ালো। তারপর সাহেবের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, ক্যাপ্টেন সাহেব, চিনতে পারো কি? আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। অপেক্ষায়? আমার কাছে বিদ্রোহীর পিতার কি দরকার থাকতে পারে? ভিক্ষুক, পথ ছেড়ে দে, নইলে তোর বুকের ওপর দিয়ে ঘোড়া চালিয়ে দেব। আমি সে ভয়ে ভীত নই ক্যাপ্টেন। ভগবান নিরাশ্রয়ের আশ্রয়, উৎপীড়িতের দমনকর্তা। তোমার দমনের জন্য তার ন্যায়দণ্ড প্রস্তুত রয়েছে। সাবধান ক্যাপ্টেন, সাবধান। ক্যাপ্টেনের দেহের সমস্ত রক্ত তার মুখে এসে জমা হলো। তিনি বললেন, নিমক হারাম, আমার অপমানে সাহসী হচ্ছিস? সাহেব বন্দুক তুলে রামহিতের মাথায় তাক করলেন। বৃদ্ধ তবু নিশ্চল। কাপড়ের খুঁট থেকে একখানি চিঠি বার করে সাহেবের দিকে বাড়িয়ে দিলেন। সাহেব, তুমি দিন দুনিয়ার মালিক হয়েছ, তোমায় অপমান করি? আমার এমন কি সাধ্য? খাপ্পা হয়েও না। তোমার নামে একটা চিঠি আছে, নাও 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 নাও। সেই নীল খাম, শিলমোহর দেওয়া। সাহেবের হাত থেকে বন্দুক খসে পড়ল। বৃদ্ধ রামহিত সেদিকে দৃষ্টিপাত না করেই চিঠিটা ক্যাপ্টেনের মুখের উপর ছুঁড়ে দিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। মিস্টার থার্নাটন অসহায় নিশ্চলভাবে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তার চোখের উপর সমগ্র বিশ্ব চরাচর যেন ঘুরতে লাগল। সকালের উজ্জ্বল আলো যেন নিভে এলো। দেহ অবসন্ন হয়ে আসলো। কিন্তু অনেক কষ্টে আত্মসম্বরণ করে ঘোড়ার পিঠ থেকে নেমে চিঠিখানি তুলে নিয়ে পড়তে লাগলেন। সেই ভীষণ দৈববাণী স্পষ্টাক্ষরে লিখিত আছে, তার পরমায়ু আর মাত্র 1 মাস। মেডিকেল লিভ নিয়ে পরদিনই সাহেব বিদেশ যাত্রা করবেন বলে মনস্থির করলেন। এতদিনে তার বিশ্বাস হয়েছে যে এখানে থাকলে 1 মাস পর তাকে মরতেই হবে। তবু দেশ ত্যাগ করে যদি কোনো রকমে প্রাণে বাঁচা যায়। মিস্টার ম্যাকফারসন বোম্বের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী। তিনি ক্যাপ্টেন থার্নাটনের বোনকে বিয়ে করেছিলেন। ক্যাপ্টেন সাহেব জীর্ণ দেহে ও মনে অজস্র উদ্বেগ নিয়ে বোম্বে নগরে বোনের বাড়িতে এসে উপস্থিত হলেন। স্নেহময়ী বোন বহুকাল পরে ভাইয়ের দেহ ও মনের অবস্থা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। বললেন, হে অবস্থায় তুমি কোনোভাবেই জাহাজে উঠতে পারবে না। আমার এখানে থেকে কিছুটা সুস্থ হও, তারপর তারপর না হয় যেও। ক্যাপ্টেন ভগিনীর অনুরোধ ফেলতে পারলেন না। বললেন, এই অভিশপ্ত ভারতে আমার সমাধি রচনা না করে তুমি ছাড়বে না দেখছি। আর 1 মাসের মধ্যেই আমার মৃত্যু হবে। হে বিশ্বাস তোমার কেন হলো? হে যে তোমার মাথা একেবারেই খারাপ হয়ে গেছে দেখছি। তুমি এসব চিন্তা ছাড়ো তো। দুশ্চিন্তা আমি ছেড়েছি, কিন্তু সেই রাক্ষসী আমাকে ছাড়বে না। প্রতিদিন আমার বুকের ওপর বসে এসে আমার রক্ত পান করছে। ক্যাপ্টেনের মাথা সোফার উপর লুটিয়ে পড়তে লাগলো। মিস্টার থার্নাটনের স্ত্রীও সঙ্গে ছিলেন। বিবি ম্যাকফারসন তার কাছ থেকে আসল ঘটনা কি তা জানবার চেষ্টা করলেন, কিন্তু বিবি থার্নাটন কিছুই জানতেন না। বিবি ম্যাকফারসন ভাইকে প্রাণপণে যত্ন করতে লাগলেন। আমোদ ও আনন্দের মধ্যে সর্বদা তাকে ডুবিয়ে রাখবার জন্য বিশেষভাবে চেষ্টা করতে থাকলেন। কিন্তু সমস্ত আমোদ আহ্লাদের ইচ্ছে ক্যাপ্টেনের মন থেকে আগেই চলে গিয়েছিল। শত চেষ্টাতেও তার ফিরে আসলো না। বোনের ইচ্ছে ক্যাপ্টেন থার্নাটন কোনো খ্যাতনামা বিলিতি থিয়েটারে একদিন সন্ধ্যায় অভিনয় দেখতে গেলেন। সেদিন মহাকবি শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের অভিনয় হচ্ছিল। অভিনয় দেখতে দেখতে বক্সের উপর থেকে ক্যাপ্টেন সাহেব আর্তনাদ করে উঠলেন। আত্মীয় বন্ধুগণ কাছেই ছিলেন, তারা ব্যস্তভাবে তাকে ঘিরে দাঁড়ালেন। দেখলেন ক্যাপ্টেন সাহেব অজ্ঞান হয়ে গেছেন। বহু চেষ্টায় তার জ্ঞান ফিরল না। তারপর জ্ঞান যখন ফিরল, সাহেব বললেন, তোমরা
তোমরা হ্যামলেটের পিতার প্রেতাত্মা দেখেছ? আমি দেখেছি সে প্রেতাত্মা হ্যামলেটের পিতার নয়, আব্দুল গফুরের প্রেতাত্মা। বিবি ম্যাকফারসন ভাইয়ের মাথায় বাতাস করতে করতে জিজ্ঞাসা করলেন, সে কি? আব্দুল গফুর কে? হ্যাঁ, একজন সিপাহী। বিনা বিচারে তাকে প্রাণদণ্ড দিয়েছি। ক্যাপ্টেন সাহেবকে তৎক্ষণাৎ বাড়ি নিয়ে যাওয়া হলো। ডাক্তার এসে দেহ পরীক্ষা করে বললেন, ক্যাপ্টেনের ব্রেন ফিভার হয়েছে, অনেক দিনের রোগ, তাই অবস্থা জটিল। 3 দিন সাহেব বিছানায় পড়ে রইলেন। চতুর্থ দিনে সাহেবের অবস্থা একটু ভালো হলো। বিকেলের দিকে তিনি বারান্দায় এসে একখানি ইজি চেয়ারে বসলেন। বাংলোর সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, সমুদ্রের দিক থেকে সুন্দর হাওয়া বয়ে আসছিল। হঠাৎ নীল পরিচ্ছদধারী, নীল পতাকাধারী একজন মুসলমান সৈনিক সেই বারান্দায় এসে একেবারে সাহেবের মুখোমুখি দাঁড়ালো। ক্যাপ্টেন তাকে দেখে চমকে উঠলেন। সেই সৈনিক একখানি নীল রঙের কাগজ বের করে সাহেবের স্থির নিষ্প্রভ চোখের উপর ধরল। আজ সেই চিঠি খামে বন্দি নয়, খোলা। চিঠির অক্ষরগুলি লাল কালিতে অঙ্কিত। সাহেব ভয়ার্ত দৃষ্টিতে স্পষ্টাক্ষরে পাঠ করলেন, আজ 1859 সালের 17 জুলাই সূর্যাস্তের সঙ্গে তোমার পরমায়ু শেষ হলো। সাহেব চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। তার জ্ঞান আর ফিরল না। বিবি ম্যাকফারসন কাছেই ছিলেন। তিনি ছুটে এসে তীব্র স্বরে সেই মুসলমান সিপাহীকে জিজ্ঞাসা করলেন, কে তুই? সন্ধ্যার অন্ধকারে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। শেষ হলো আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের সপ্তাহে দেখা হচ্ছে আবার একটি নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।